নমস্কার বন্ধুরা, আমরা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি। দেখি আপনারা 5 সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলির উত্তর দিতে পারেন কিনা। প্রশ্ন নম্বর 1, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? অপশান এ 15 আগস্ট 1947, অপশান বি 26 নভেম্বর 1949, অপশান সি 26 জানুয়ারি 1950, অপশান ডি 9 ডিসেম্বর 1946। সঠিক উত্তর অপশান বি 26 নভেম্বর 1949 সাল। গণপরিষদ 26 নভেম্বর 1949 তারিখে ভারতীয় সংবিধান গ্রহণ করে সংবিধানের অধিকাংশ বিধান 26 জানুয়ারি 1950 সাল থেকে কার্যকর হয়। প্রশ্ন নম্বর 2, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? অপশান এ 15 আগস্ট 1947, অপশান বি 26 নভেম্বর 1949, অপশান সি 26 জানুয়ারি 1950, অপশান ডি 26 জানুয়ারি 1951। সঠিক উত্তর অপশান সি 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং ভারতের একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রশ্ন নম্বর 3, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি সর্দার প্যাটেল, অপশান সি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর অপশান সি ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির সভাপতি। তাকে প্রায় ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসাবে উল্লেখ করা হয়। প্রশ্ন নম্বর 4, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? অপশান এ 9 ডিসেম্বর 1946, অপশান বি 13 ডিসেম্বর 1946, অপশান সি 26 নভেম্বর 1949, অপশান ডি 15 আগস্ট 1947। সঠিক উত্তর অপশান এ 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946 গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ডক্টর সচিদানন্দ সিনহা ওই স্থায়ী সভাপতি ছিলেন। প্রশ্ন নম্বর 5, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশান এ ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি সচিদানন্দ সিনহা। সঠিক উত্তর বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। পরে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হন।
প্রশ্ন নম্বর 6, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? অপশন এ 24তম সংশোধনী, অপশন বি 42তম সংশোধনী, অপশন সি 44তম সংশোধনী, অপশন ডি 52তম সংশোধনী। সঠিক উত্তর অপশন বি 42তম সংশোধনী। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা প্রস্তাবনায় সামাজিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা সম্পর্কিত পরিবর্তন আনা হয়। প্রশ্ন নম্বর 7, মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে রয়েছে? অপশন এ পার্ট 3(2), অপশন বি পার্ট 3, অপশন সি পার্ট 4, অপশন ডি পার্ট 4A। সঠিক উত্তর অপশন বি পার্ট 3। সংবিধানের পার্ট 3 অর্থাৎ অনুচ্ছেদ 12 থেকে 35A মৌলিক অধিকার রয়েছে। প্রশ্ন নম্বর 8, আইনের দৃষ্টিতে সম্মতা কোন অনুচ্ছেদে রয়েছে? অপশন এ অনুচ্ছেদ 14, অপশন বি অনুচ্ছেদ 15, অপশন সি অনুচ্ছেদ 16, অপশন ডি অনুচ্ছেদ 17। সঠিক উত্তর অপশন এ অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 14 সকল ব্যক্তির জন্য আইনের দৃষ্টিতে সম্মতা ও আইনের সমান সুরক্ষার নিশ্চয়তা দেয়। প্রশ্ন নম্বর 9, অস্পৃশ্যতা বিলোপ কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশন নম্বর 15, অপশন 16, অপশন সি 17, অপশন ডি 18। সঠিক উত্তর অপশন সি অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17 অস্পৃশ্যতা বিলোপ করে এবং যে কোনো রূপের প্রচলন নিষিদ্ধ করে। প্রশ্ন নম্বর 10, শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসাবে রয়েছে? অপশন এ 19, অপশন বি 21, অপশন সি 21A, অপশন ডি 22। সঠিক উত্তর অপশন সি অনুচ্ছেদ 21A। 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 21A যুক্ত হয়। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার এতে স্বীকৃত। প্রশ্ন নম্বর 11, সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? অপশন এ 21, অপশন বি 30, অপশন সি 32, অপশন ডি 36। সঠিক উত্তর অপশন সি অনুচ্ছেদ 32। অনুচ্ছেদ 32 মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট যাওয়ার অধিকার দেয়। ডক্টর বি.আর. আম্বেদকর একে সংবিধানের হৃদয় ও আত্মা হিসাবে উল্লেখ করেছেন। প্রশ্ন নম্বর 12, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি
বা ডিপিএসপি গুলি সংবিধানের কোন অংশে রয়েছে? অপশান এ পার্ট 3, অপশান বি পার্ট 4, অপশান সি পার্ট 4A, অপশান ডি পার্ট 5। সঠিক উত্তর অপশান বি পার্ট 4। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি পার্ট 4 এর অনুচ্ছেদ 36 থেকে 51 রয়েছে। প্রশ্ন নম্বর 13, মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে? অপশান এ পার্ট 3, অপশান বি পার্ট 4, অপশান সি পার্ট 4A, অপশান ডি পার্ট 5। সঠিক উত্তর অপশান সি পার্ট 4A। মৌলিক কর্তব্য পার্ট 4A এর অনুচ্ছেদ 51A তে রয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এগুলো যুক্ত হয়। প্রশ্ন নম্বর 14, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? অপশান এ সরাসরি জনগণের ভোটে, অপশান বি শুধু সংসদ সদস্যদের দ্বারা, অপশান সি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে, অপশান ডি প্রধানমন্ত্রী কর্তৃক। সঠিক উত্তর অপশান সি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। রাষ্ট্রপতি একটি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হন, যেখানে নির্বাচিত সংসদ সদস্য এবং রাজ্য ও নির্দিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা অন্তর্ভুক্ত থাকেন। প্রশ্ন নম্বর 15, ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 6 বছর, অপশান ডি 7 বছর। সঠিক উত্তর অপশান বি 5 বছর। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার তারিখ থেকে 5 বছর এর জন্য পদে থাকেন, তবে উত্তরসূরি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে থাকতে পারেন। প্রশ্ন নম্বর 16, ভারতের উপরাষ্ট্রপতির পদাধিকার বলে কোন সভার চেয়ারম্যান? অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি বিধানসভা, অপশান ডি বিধান পরিষদ। সঠিক উত্তর অপশান বি রাজ্যসভা। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে এক্স অফিসিয়াল চেয়ারম্যান হিসাবে কাজ করেন। প্রশ্ন নম্বর 17, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি লোকসভার স্পিকার, অপশান সি প্রধান বিচারপতি, অপশান ডি রাজ্যসভার চেয়ারম্যান। সঠিক উত্তর অপশান এ ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন সাধারণত লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়। প্রশ্ন নম্বর 18, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা বর্তমানে কত? অপশান এ 543, অপশান বি 550, অপশান সি 552, অপশান ডি 545।
সঠিক উত্তর অপশন বি 550। সংবিধানের বর্তমান অবস্থা, লোকসভার সর্বাধিক 550 জন সদস্য হতে পারে, রাজ্য থেকে সর্বাধিক 530 এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক 20 জন। প্রশ্ন নম্বর 19, রাজ্যসভার সম্পর্কে কোনটি সঠিক? এটি একটি অস্থায়ী সভা। এটি প্রতি 5 বছর অন্তর ভেঙে যায়। অপশন সি, এটি একটি স্থায়ী সভা। অপশন ডি, এটি প্রতি 6 বছর অন্তর ভেঙে যায়। সঠিক উত্তর অপশন সি, এটি একটি স্থায়ী সভা। রাজ্যসভা কখনো সম্পূর্ণভাবে ভেঙে যায় না। প্রতি 2 বছর অন্তর প্রায় 1/3 সদস্য অবসর নেন। প্রশ্ন নম্বর 20, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর? অপশন এ 60 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 65 বছর, অপশন ডি 68 বছর। সঠিক উত্তর অপশন সি 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 62 বছর। প্রশ্ন নম্বর 21, ভারতের নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত? অপশন এ অনুচ্ছেদ 320, অপশন বি অনুচ্ছেদ 324, অপশন সি অনুচ্ছেদ 326, অপশন ডি 329। সঠিক উত্তর অপশন বি 324। অনুচ্ছেদ 324 নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের সাংবিধানিক ক্ষমতা প্রদান করে। প্রশ্ন নম্বর 22, অর্থ কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? অপশন এ 275, অপশন বি 280, অপশন সি 281, অপশন ডি 285। সঠিক উত্তর অপশন বি 280। অনুচ্ছেদ 280 অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণত প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করেন। প্রশ্ন নম্বর 23, কাগ এর উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? অপশন এ 148, অপশন বি 149, অপশন সি 150, অপশন ডি 151। সঠিক উত্তর অপশন এ 148। অনুচ্ছেদ 148 ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল বা কাগ এর পদ সম্পর্কে বিধান রয়েছে। প্রশ্ন নম্বর 24, ভারতের অ্যাটর্নি জেনারেল কোন অনুচ্ছেদের অধীনে নিযুক্ত হন? অপশন এ 76, অপশন বি 78, অপশন সি 80, অপশন ডি 85। সঠিক উত্তর অপশন এ অনুচ্ছেদ 76। অনুচ্ছেদ 76 অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। তিনি ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। প্রশ্ন নম্বর 25, পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে
সাংবিধানিক মর্যাদা পায়? পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? অপশান এ 42তম, অপশান বি 61তম, অপশান সি 73তম, অপশান ডি 74তম। সঠিক উত্তর অপশান সি 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 73তম সংবিধান সংশোধনী আইন 1992 পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেয় এবং পার্ট 9 যুক্ত করে। প্রশ্ন নম্বর 26, পৌরসভা, নগর, স্থানীয় সরকার কোন সাংবিধানিক মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? অপশান এ 72তম, অপশান বি 73তম, অপশান সি 74তম, অপশান ডি 75তম। সঠিক উত্তর অপশান সি 74তম। 74তম সংবিধান সংশোধনী আইন 1992 নগর স্থানীয় সরকারকে সাংবিধানিক মর্যাদা দেয় এবং সংবিধানের পার্ট 9 যুক্ত করে। প্রশ্ন নম্বর 27, দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলে রয়েছে? অপশান এ 8ম তফসিল, অপশান বি 9ম তফসিল, অপশান সি 10ম তফসিল, অপশান ডি 11শ তফসিল। সঠিক উত্তর অপশান সি 10ম তফসিল। 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে 10ম তফসিল যুক্ত হয় এবং দলত্যাগ বিরোধী বিধান কার্যকর হয়। প্রশ্ন নম্বর 28, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি প্রধানত কোন অনুচ্ছেদে রয়েছে? অপশান এ 356, অপশান বি 360, অপশান সি 368, অপশান ডি 370। সঠিক উত্তর অপশান সি 368 নম্বর অনুচ্ছেদে। সংবিধান সংশোধনের ক্ষমতা ও পদ্ধতি প্রধানত 368 নির্ধারিত হয়েছে। প্রশ্ন নম্বর 29, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সঙ্গে সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অপশান এ 352, অপশান বি 356, অপশান ডি 360, অপশান ডি 365। সঠিক উত্তর অপশান এ 352। যুদ্ধ, বহিঃশত্রু আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে ভারতের নিরাপত্তা বা তার কোনো অংশের নিরাপত্তা বিপন্ন হলে অনুচ্ছেদ 352 অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায়। প্রশ্ন নম্বর 30, রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদের অধীনে জারি করা হয়? অপশান এ 352, অপশান বি 355, অপশান সি 356, অপশান ডি 360। সঠিক উত্তর অপশান সি 356। কোনো রাজ্যে সাংবিধানিক শাসন ব্যবস্থা ব্যর্থ হলে অনুচ্ছেদ 356 অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। কুইক রিভিশন লিস্ট বা দ্রুত রিভিশন লিস্ট। অনুচ্ছেদ 14 সম্মতা, অনুচ্ছেদ 17 ও স্পর্শতা বিলোপ, অনুচ্ছেদ 21 শিক্ষা অধিকার, অনুচ্ছেদ 32 সাংবিধানিক প্রতিকার, অনুচ্ছেদ 51 মৌলিক কর্তব্য,
অনুচ্ছেদ ৭৬ অ্যাটর্নি জেনারেল, অনুচ্ছেদ ১৪৮ কাগ, অনুচ্ছেদ ২৮০ অর্থ কমিশন, অনুচ্ছেদ ২৮০ অর্থ কমিশন, অনুচ্ছেদ ৩২৪ নির্বাচন কমিশন, অনুচ্ছেদ ৩৫২ জাতীয় জরুরি অবস্থা, অনুচ্ছেদ ৩৫৬ রাষ্ট্রপতি শাসন, অনুচ্ছেদ ৩৬০ আর্থিক জরুরি অবস্থা, অনুচ্ছেদ ৩৬৮ সংবিধান সংশোধন, অনুচ্ছেদ ৭৩তম সংশোধনী পঞ্চায়েত, ৭৪তম সংবিধান সংশোধনী পৌরসভা, ১০ম তফসিল দলত্যাগ বিরোধী আইন। Thanks for watching this video.